so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming. And the rugged red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free? মিলেনিয়াম টিভি ইউএসএ নিয়মিত আয়োজন আজকে আমেরিকা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি দুজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের উপদেষ্টা কমান্ডার নূর নবী আমার বাম পাশে, এবং আমার ডান পাশে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো আমাদের জাতির, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে, যে যুদ্ধকালীন তাদের স্মৃতি নিয়ে কথা বলবো এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে কমান্ডার নবী ভাইয়ের কাছে যাবো। আপনি একজন সরাসরি যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধের সেই সময়ের নাম ঠিকানা বলবো? হ্যাঁ, নাম যুদ্ধের। আমার নাম নুরুন নবী, আমার বাড়ি নোয়াখালী, কোম্পানিগঞ্জ উপজেলা, মুসাপুর ইউনিয়নে। আমি 1971 এপ্রিলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে গিয়েছিলাম। বিলিনিয়া হয়ে আগরতলা হয়ে আমি ইয়ুথ ক্যাম্পে, প্রথম রাজনগর ইয়ুথ ক্যাম্পে ছিলাম। তার পরবর্তীতে আমি এমপিতে ট্রেনিং করছি। করার পরে মেলাগড় 8 নম্বর সেক্টর আর্মি হেডকোয়ার্টারে আমাকে ট্রেনিং করানো হয়েছে, সিএনসি স্পেশাল। আমি সেখানে খালেদ মোশারফ ছিল ব্রিগেড কমান্ডার, মেজর হায়দার, ক্যাপ্টেন হালিম এবং ক্যাপ্টেন হুদা, এরা আমাদেরকে ট্রেনিং করাইছে, স্পেশাল ট্রেনিং। 30-32 জনকে স্পেশাল ট্রেনিং করাইছে। এদেরকে বিভিন্ন জায়গায় যারা ট্রেনিং করে আসছে তাদেরকে দিয়ে গ্রুপস করে দেশে পাঠাইছি। এবং আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করছি। বঙ্গবন্ধুর ঘোষণার 7 মার্চের ঘোষণার পরে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। তো যুদ্ধকালীন যে কিছু স্মৃতি, যে ঘটনাগুলো, সেগুলো কি আপনার মনে আছে? হ্যাঁ, কিছু কিছু তো মনে আছে অবশ্যই। যুদ্ধকালীন স্মৃতি, আমি যখন জুন মাসে ট্রেনিং শেষ করি, আমরা শেষ দিকে জুনের বাংলাদেশে ঢুকি, গুণমতি হই। আগরতলার বিলুনিয়া থেকে গুণমতি, হ্যাঁ 14 গ্রাম গুণমতি। আমরা তো 14 গ্রাম দিয়ে ঢুকছি। আর ঢুকে আমরা যখন দেশে আসতেছি, আমাদের শ্যামবাগ হই, কাঙ্কিরহাট আসতে আমরা প্রথম আমাদের যুদ্ধ হইল ওই গুণমতিতে। ট্রেন করে তারা আসতেছে, আমাদেরকে আক্রমণ করছে, আমরা তা প্রতিহত করছি। কি হয়েছে না হয়েছে কোথাও কিছু বলতে পারবো না, আমরা তো হিট অফ রান চলে এসেছি। একটা প্রথম ঘটনা। মুকিত ভাই, আপনি যদি আপনার যুদ্ধকালীন স্মৃতি আজকে মিলেনিয়াম টিভির দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ।
সেই সাথে মিলেনিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আজকের এই স্বাধীনতার মাসে দুজন বীর মুক্তিযোদ্ধাকে আপনারা ডেকেছেন এবং আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। আমরা হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু যে কদিন আছি আমাদের সামর্থ্য কোলায় আমরা চেষ্টা করবো আপনাদের জাতিকে এবং প্রবাসী দেশের শ্রোতাদেরকে, দর্শকদেরকে আমাদের অভিজ্ঞতা পাওয়ার জন্য। আমার সহযোদ্ধা নবী সাহেব যা বললেন, বঙ্গবন্ধু নির্দেশে যুদ্ধ হয়েছে, তবে প্রস্তুতিটা ছিল আরও আগ থেকে, যখন জয় বাংলা বাহিনী হিসাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সিরাজুল খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল মনি এই চারজনকে দায়িত্ব দিয়েছিলেন যে পুরো বাংলাদেশের যদি অবস্থার পরিবর্তন হয়, কোনো দিকে যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি, তখন কোথায় উঠতে হবে সমস্ত পরিকল্পনা আগে থেকে জোগাড় করা ছিল। সেই সুবাদে ছাত্রলীগের যারা আমরা ছিলাম জয় বাংলা বাহিনীতে, আমাদের প্রতি নির্দেশ ছিল যে সামরিক ট্রেনিং যেখানে সুবিধা হয় আগে নিয়ে রাখার জন্য। এখানে উল্লেখ করার জন্য প্রয়োজন যে ইউওটিসি, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোড, এটা ছিল সমস্ত কলেজগুলোতে এই ট্রেনিং কোড ছিল এবং পাকিস্তান সুবাদার একজন এই ট্রেনিং করাইত। তো আমাদের ছাত্রলীগের কনসেপ্ট অনুসারে, আমি তো ছাত্রলীগ আমাদের জেলা কমিটির সদস্য, সেই হিসাবে আমাদের সিলেটে তখন আমি এমসিগুলির ছাত্র, আমি এমসিগুলি এখানকার অ্যালামনাই প্রতিষ্ঠান সভাপতি। তো আমরা করলাম কি, আমাদের ইউটিসিতে সব ট্রেনিং হইলো। এরপরে এই প্রক্রিয়ার অধীনেই আমরা ইউনাইটেড, এবং যখন 7ই মার্চে ভাষণ হইল, নবী সাহেব যেটা বললেন, এরপরে যখন জাতি 1 মার্চ থেকে আমরা প্রস্তুতি মোটামুটি শুরু। এবং আপনি হয়তো ইতিহাস জানবেন, যে বাংলা বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্যালিউট করতে দেওয়া হয়েছে, গার্ড অফ অনার দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় আমি 25শে মার্চ রাত্রের আঘাতের পরে পরে আমরা আমাদের সমস্ত প্রস্তুতি কাজে লাগিয়ে আমরা যার যার এলাকায় চলে গেলাম। আমি হবিগঞ্জের ছেলে, আমার এই প্রসঙ্গে মনে পড়ে আমি হলাম মুজিব, উনি হলো FF ফ্রিডম ফাইটার, আমি হলাম মুজিব বাহিনী, আমি ইস্টার্ন কমান্ড, আমাদের শেখ ফজলুল মনি সাহেব হলো আমাদের ইস্টার্ন কমান্ডার। সারা বাংলাদেশকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। তোফায়েল ভাই, সিরাজুল খান, আব্দুর রাজ্জাক এবং শেখ মনি, 4 জনকে দিয়ে সারা বাংলাদেশকে 4 ভাগে ভাগ করে ইস্টার্ন কমান্ডে ছিলাম আমরা, আমাদের এলাকাটা। তো আমাদের নেতা ছিলেন। আপনারা যুদ্ধটা কোথায় উঠছিলেন? আমি আসতেছি আপনার যুদ্ধের কথায়। আমার প্রারম্ভিক চেষ্টা তেলেপাড়ার নাম শুনতে পারি, তেলেপাড়া, সেখানে মে মাসে প্রথম আমরা 14 রাত্রে আমরা প্রথমে কালভার্ট উড়ে দিয়েছিলাম। তারপরে এখানে তারা ডাইভারশন দিল, ওই ডাইভারশন আমরা 15 জন, ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে, লেফটেন্যান্ট মাহবুবের নেতৃত্বে, তখন আমরা এখানে ডেনামাইট ফিট করে রাখলাম এবং তাদের প্রথম আঘাত আমরা মাইন দিয়ে আঘাত করলাম। এটা হলো আমাদের প্রথম এটা। তারপরে মুজিব বাহিনীর ট্রেনিং, আলাদা ট্রেনিং নেওয়া হলো এবং আমাদের ওনার নেতৃত্বে, আমাদের শেখ ফজলুল মনির নেতৃত্বে আমরা যখন সিলেট প্রত্যেক জেলায় কমান্ড করা হলো, আমার কমান্ডার ছিলেন আখতার আহমেদ, টুআইসি ছিলেন নুর ইসলাম চঞ্চল। তখন আমরা এইভাবে যুদ্ধে সমস্ত প্রক্রিয়া, এবং আমাদের উনি যেটা বললেন হিট অ্যান্ড রান, আমাদের উদ্দেশ্য ছিল বড় যুদ্ধের আগে হিট করো পালিয়ে যাও, হিট করো পালিয়ে যেতে। সেকেন্ড অপশন ছিল আমাদের একটা অ্যাক্টিভিটি ছিল যে গোয়েন্দা ইন্টেলিজেন্স রিপোর্ট কালেকশন করা, এবং এখানে শিক্ষিত যারা ছিল তাদের একটা আলাদা রোল ছিল। এবং এইভাবেই পরে যখন 3 তারিখে স্বীকৃতি পেলাম, আমরা যুদ্ধ হয়ে গেল, 6 তারিখে স্বীকৃতি পেলাম, তখন যুদ্ধের অন্য কলেবরে চলে গেল এবং আমরা এই 9 মাসের ভিতরেই শেষ 6 তারিখ থেকে 16 তারিখ 10 দিনের যুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেলাম। আপনি যে জায়গাটা যুদ্ধ করছিলেন, সেখানে যদি কখন কিভাবে স্বাধীন হলো ওই জায়গাটা, আপনার অঞ্চলটা? আমাদের জায়গাটা স্বাধীন হলো তো আমরা তো যুদ্ধ তো আমাদের কন্টিনিউস হচ্ছে, বিভিন্ন রাজাকার ক্যাম্প, মালয়েশিয়া ক্যাম্প আমরা যুদ্ধ করতেছি। ঠিক আমরা যেদিন আমাদেরকে ভারত স্বীকৃতি দিল, দিনের 2টা আকাশবাণী থেকে বলতে, আজকে বাংলাদেশকে প্রথম 3য় দেশ ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার পরে সন্ধ্যায় আমরা আমাদের থানায় 2টা রাজাকার ক্যাম্প ছিল, একটা থানায় বোর্ড, একটা থানায়। কোন থানা ছিল সেটা? কোম্পানি স্থানে, হ্যাঁ, নোয়াখালী কোম্পানি এলাকা সেটা। তো আমরা দুটোটা ক্যাম্প ভাগ করি, ঘেরাও করছি, ঘেরাও করে ওদেরকে বলছি তোমরা সারেন্ডার করো, ভারত আমাদের স্বীকৃতি দিচ্ছে, না হলে আমরা তোমাদের এই বিল্ডিংটা আছে, বিল্ডিং তো আমাদের, তো এটা ওয়ে দেবো, তোমরা সারেন্ডার করতে চাও। আমরা হ্যান্ড মাইক দিয়ে রেড করছি, তাদেরকে রাত 4টা থেকে আমরা স্টার্ট করছি। তো একটা ক্যাম্প সারেন্ডার করছে 100 কত জন,
চারজন ছিল মালয়েশিয়া, আর বাকিটা সব রাজারা ছিল, যেটা হেডকোয়ার্টারে। আরেকটা ক্যাম্প ছিল দক্ষিণ অঞ্চলে, আমার বাড়ি যেখানে ওই এলাকায় বাবলি হাই স্কুল কমিউনিটি সেন্টারের উপরে। ওরা কিন্তু সারেন্ডার করে নাই 2 দিন, বুঝতে পারছেন। তারপর এদের এখান থেকে কমান্ডার যে আছে, একে আমরা নিয়ে গেছি, গাড়ি করে নিয়ে যেতে। তারা বলেছি যে আমরা সারেন্ডার করছি, তোমরা সারেন্ডার করো, আর নাহলে তোমরা মরে যাবো। ফেনী মুক্ত, অর্থাৎ 6 তারিখে মুক্ত হয়ে গেছে। ফেনী 6 তারিখ রাত্রে আপনার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীর যেসব লোকজন ছিল, রাজাকার ছিল, বর্ডার থেকে, এরা সবাই কুমিল্লার দিকে বেঁকেছে। ফেনী ওই রাত্রে স্বীকৃতির সাথে সাথে 4-5 ঘন্টার মধ্যে ফেনী মুক্ত কথা বলছে। ফেনী থেকে আসি আমাদের এলাকায় কিছু আর্মি পশ্চিম দিকে ব্যায়ামগঞ্জ, সোনাপুর হই, লাকসাম হই, তারা কুমিল্লার দিকে চলে গেছে, এখান থেকে ঘুরিয়ে আসছে, কথা বলছে। ফেনীটা কিন্তু 6 তারিখ যদি স্বীকৃতি দেওয়া হয়েছে, তার 4-5 ঘন্টার মধ্যে ফেনী মুক্ত, বুঝতে পারছো। তারা কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে, আমাদের তো ফেনীতে ক্যান্টনমেন্ট নেই, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে তারা চলে গেছে। তো আমাদের রাজাকাররা যারা বিভিন্ন ক্যাম্পে ছিল, তখন আমরা এই 6 তারিখ 7 তারিখের মধ্যে ওগুলো নোয়াখালী মুক্ত। কোনো আর্মি তো ছিল না, যার কারণে ওগুলো নোয়াখালী ডিস্ট্রিক্ট এখন তো বর্তমানে 3টা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, 3টা ডিস্ট্রিক্ট 7 তারিখে মুক্ত। আর কোনো পাঞ্জাবি রাজাকার বলতে কোনো লোক ছিল না, যারা ছিল রাজাকার এরা বন্দী ছিল আমাদের কাছে। এখানকার বাঙালি ছিল নাকি আপনাদের এখানে যারা রাজাকার? বা হ্যাঁ, বাঙালি তো ছিল। পাকিস্তানি কিরকম ছিল? পাকিস্তানি ছিল মনে করেন আমার কাছে আমার একটা ধারণা 20 কি 22 এইটা ছিল সংখ্যা। এরা কিন্তু অ্যাকচুয়াল আর্মি না, এরা হইল মালয়েশিয়া বলে বর্ডার গার্ড। এদেরকে নিয়ে আসছে, মানে ইঁদুরের লগে যুদ্ধ করে, উর্দু তো বলতে পারে না। তারা জিজ্ঞাসা করি যে তোমরা কেন আসছো, তোমাদেরকে পাঠাইছি, ইঁদুর মারনা কালি, মানে অর্থাৎ হিন্দু মারি পারলাম। ওদেরকে এই কথা বলি, তাহলে আমরা তো মুসলমান, কলমা পড়ি, আমরা তো জানি না। যাদেরকে ধরিয়ে আনছে ওরা মালয়েশিয়ার লোক, ও বর্ডার সীমান্ত গার্ড। এখানে নবিশাবকে একটু সেলিব্রেট করি। এই মালয়েশিয়া যারা আসছিল, কালো কালো ওদের কালো সালোয়ার, কালো কুর্তা পরা, এবং এরা বলতো কি এদের যুদ্ধের কোনো বড় ধরনের ট্রেনিং ওদের ছিল না। আমাদেরকে ধরা পড়ছে 2 জন, তাদের বক্তব্য উনি যেটা বললো তাই সত্য, যে আমরা আসছি হিন্দু মারতে, এখানে এসে দেখি মুসলমান। 2 নম্বর কথা হলো ওরা করতো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের সুবিধাটা ছিল এখানে, ওরা দাঁড়িয়ে বলতো মুক্তিকে দাঁড়িয়ে, রাইফেল দাঁড়িয়ে বলতো মুক্তিকে দাঁড়িয়ে। আমাদের যুদ্ধ ছিল হিটের না, গেরিলা যুদ্ধ, আমরা বুক বরাবর গুলি, দাঁড়িয়ে গুলি করার যুদ্ধ তো হয় না। আর আর্মির ট্রেন যারা, তারা তো লেডার হয়ে তারা পজিশন নিয়ে গুলি করে। ওরা বলতো যে মারতে আসছি, গুলি করতেছে, আমরা তার বুকে গুলি, এরকম ওরা প্রচুর মারা গেছে। নভেম্বরের প্রথম দিকে আর্মিরা টোটালি তাদের শেল্টারে চলে গেছে। তারা বুঝতে পেরেছে যে তাদের সাপ্লাই পাবে না, তারা ক্যাটা হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় হিট করতেছি, তাদের রাস্তাঘাট, পোল, ব্রিজ ভেঙে দিছি। তারা মনে হচ্ছে তাদের সাপ্লাই আসবে না। এবং পাকিস্তান থেকেও আপনার লেফটেন্যান্ট জেনারেল নেয়াজি যখন ইয়াকে মেসেজ দিচ্ছে যে আমি সাপ্লাই চাই, বলছে যে আমার পক্ষে কিছু সম্ভব, হ্যাঁ এয়ার সার্ভিস বন্ধ, সব কিছু। তখন তাদের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার আগে তারা বুঝে ফেলছে যে তারা এখানে থাকতে পারবে না। এখানে জনগণ, মানুষ, পাবলিক, শ্রমিক, বদলা মানে কৃষক, সমস্ত লোক তাদেরকে বয়কট করেছে। তো তারা কার কাছে থাকবে, এখানে থাকতে পারবে না। এটা তারা বুঝতে পেরে আপনার নভেম্বরের দিকে আর্মিরা ক্লোজ আপ হয়ে গেছে তাদের ওই ক্যান্টনমেন্টে, যেখানে লোকজন আছে বাঁচতে পারবে, যুদ্ধ করতে পারবে কিছু, এই আর কি। এই সুডাকাটা যে বন্দুক লই অথবা LMG লই, টুইন্স মোটার লই, একটা 100-250 জন ছিল যেরকম, এদেরকে কিন্তু সবাইকে ইয়ে করে ফেলছে। এটা শুধু নবিশাবের এলাকায়, আমাদের এলাকাটা একটু ভিন্ন ছিল। আচ্ছা, এদেরকে ওই ক্লোজ আপ করে ফেলছে। কোথায়? ক্যান্টনমেন্টে। হ্যাঁ, ওই যে 5 জন 50 জন লোক একটা তাদের ইয়ে ছিল, কোম্পানি ছিল, এদেরকে আর রাখে নাই। কেন রাখে নাই? এরা মনে করছে এরা রাখলে মেরে ফেলবে, এরা যুদ্ধ করতে পারবে না। এদেরকে আস্তে আস্তে ক্লোজ করি ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, এবং ক্যান্টনমেন্টের নিকটবর্তী এলাকায় তাদেরকে রাখছে। কথা বলছে তাদের কমান্ডিং অফিসারের সাথে তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে। আপনার এলাকায় যে যেরকম কোনো ইয়ে ছিল, আমি ওনার কথাতে সত্য ধরে বলছি, ওদের শেষ পর্যায়ে যুদ্ধটা ছিল যে ওরা প্লাটুন
আমরা জানি যে এটা প্লাটুন 3টা সেকশন নিয়ে 13 আর্মির কনফিগারেশন ছিল 39 ইন টোটাল, এটা প্লাটুন। এর নিচে তারা কোথাও বাইরে থাকে না, এই ক্লাস পর্যায়ে যেটা বলছে, কারণ তারা জানতো যে ছোট গ্রুপ হলে আমরা উড়াই দেবো। এবং আমাদের সিলেটে বিশেষ করে ওনারা লাকি, আমাদের সিলেট যুদ্ধ হয়েছে লাস্ট 16 তারিখ পর্যন্ত যুদ্ধ হয়েছে আমাদের এলাকাতে, আমার দেখাইতে হয়েছে। ইন্ডিয়ান আর্মি ডাইরেক্ট ইন্টারভেনশন, ডাইরেক্ট আর্টিলারি সাপোর্ট, ডাইরেক্ট ইনফ্যান্ট্রি সাপোর্ট, আমাদের ইনফ্যান্ট্রেশন, আমাদের রেঞ্জার সার্ভিস, রেঞ্জার যারা ফ্রন্ট লাইন থেকে ইনফরমেশন আইনা দিচ্ছে। ইন্ডিয়ান আর্মি তো এটা পারে না, ইন্ডিয়ান আর্মি তো রেঞ্জার সার্ভিস বুঝে না, কারণ আমাদের মুক্তিবাহিনী এখানে বাইরের কাজ করছে। আপনি ভিতরে গেলেন, ইন্ডিয়ান আর্মি যদি যাবে একটু লোক ভিতরে যায় চিনে ফেলবে। বাঙালি আমাদের মুক্তিযুদ্ধ ভিতরে যায় দিয়ে ইনফরমেশন নিয়ে আসে, তখন ইট ইজ ভেরি ইজি। এবং এইভাবেই যুদ্ধটা আমাদের মানে সহজত হয়ে গেছে। পাকিস্তান আর্মি যেমন আসতে পারছেন আমাদের থেকে, তাদের কাজটা করছে রাজাকার আলবদর। আর শেষের দিকে এটা বলতে হবে যে নবী সাহেবের এলাকাতে উনি লাকি 7 তারিখে ওনারা মুক্ত হয়ে গেছেন, কিন্তু আমাদের এলাকাতে কিছু ওই আলবদরের অত্যাচার ছিল। আলবদররা বিশেষ করে শেষ দিকে আমাদের ক্ষতি করছে, এরা এই জন্য দিকেই হয়েছে। এবং ইন্টারনাল ইনফরমেশন গুলো ওরা লিক আউট করছে ওদের কাছে। এবং সিলেটে যেহেতু মানে তারা ইয়ে করে এটাকে বলে পুলোভার করে মালয়েশিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল আছে, মানে সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ওইখানে বিরাট স্কুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল, ওইখানে তারা ক্যাম্প করে ফেলবে। এবং পরে ইন্ডিয়ান আর্মির সাথে তাদের তুমুল যুদ্ধ হয়। এবং আমরা শেষ পর্যায়ে 6 তারিখের কথা নবী সাহেব যেটা বললো, 6 তারিখের পর থেকে আমরা আগে ছিল আমাদের টাস্ক হিট অ্যান্ড রান, ফেরত আসো। 6 তারিখের পরে আমরা যা পারছি অপারেশন যাও, তাদের সঙ্গে ভিতরে যেতে হয়েছে। অনেক জায়গা থেকে ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি সঙ্গে আমাদের FF ভিতরে যেতে হয়েছে। আর আমাদের এলাকাটা ছিল মেইনল্যান্ড, সিলেটের জায়গাটা হলো টিলা ছিল, জঙ্গল ছিল, হাওয়ার ছিল, সেখানে অনেক সুবিধা তাদের যুদ্ধ করা। মুক্তিযোদ্ধারও ছিল এবং পাকিস্তানিদেরও ছিল হাওয়ার হিটে। আমাদের এটা হলো সমতল ভূমি, কথা বলছি, কোনো হাও বা কিছু অনেক ঝিল এমন কিছু ছিল না, আমাদের সমতল ভূমি। আমাদের এখানে লুকিয়ে থাকা খুবই টাফ, কথা বলছে, যার কারণে পাকিস্তানি এবং মালয়েশিয়ার রাজাকাররা আমাদের এখানে লুকিয়ে দেখতে পারে নাই, টিকে নেই, যেহেতু আমাদের মেইনল্যান্ড তাড়াতাড়ি সম্ভব হয়েছে। এবং আমরা আমাদের বিভিন্ন থানায় আর কি, আমাদের ফেনীতে জনাল ছিল, কোম্পানিতে আমি ছিলাম, হ্যাঁ জনলাদারি, এবং আমি একসাথে ট্রেনিং করছি, আমি জনলাদারি। হ্যাঁ, তারপরে সুদারামে মাহবুর রহমান বেলায় 73-এ MP হয়েছে, বেলায় ভাই মাহবুর রহমান সে ছিল, এবং লক্ষ্মীপুরের সিরাজ ছিল। এইভাবে আমাদের মানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন লোকজন ছিল। আমরা সরাসরি বাংলাদেশ সরকারের বাংলাদেশ ফোর্সের আন্ডারে, অর্থাৎ আমার কমান্ডার ছিল সেক্টর সাব কমান্ডার ছিল জাফর ইমাম, লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম, পরে লেফটেন্যান্ট, আগে তো ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন ছিল কিন্তু প্রথম ছিল আপনার ওই আমাদের সেক্টর ছিল খালেদ মোশাররফ ছিল ব্রিগেডিয়ার কমান্ড, কিন্তু মেজর র্যাঙ্ক ছিল মেজর, কিন্তু চার্জে ছিল ব্রিগেডিয়ার। এখানে ব্রিগেডিয়ার আমাদের র্যাঙ্ক ছিল না, প্রতিটা সেক্টর ছিল। আমি আপনাকে না মেজর ছিল, ওইখানে হেডকোয়ার্টারের উপর লেখা আছে ব্রিগেড হেডকোয়ার্টার, মেলাগড়ে যেই আপনাদের ইয়ে ছিল সেক্টর হেডকোয়ার্টার ছিল, ওইখানে লেখা আছে আমি উনি ছিলেন ইনচার্জ, র্যাঙ্ক ছিল মেজর, কথা বলতে পারছেন। এবং যুদ্ধকালীন অবস্থা আমি সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমদকে মেলাগড়ে পাইছি। আমরা যখন ট্রেনিং করি এমপি থেকে আসি, মেলাগড় আসছি, আমাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়েছে, ওইখানেও 3 সপ্তাহ ট্রেনিং হয়েছে। হঠাৎ একদিন একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা বাটার স্যান্ডেল ছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেবের, আর তাজউদ্দিন সাহেবের ছিল একটা হাফ শার্ট, একটা প্যান্ট, একটা বাটার স্যান্ডেল। এই 2 জন একটা হেলিকপ্টার করে আসি মেলাগড়। এটা শুধু আমি বলতে হয় একটা কথা, আজকে স্বাধীনতার মাসে বলতে হয়, আজকে ওনারা নাই দুনিয়াতে, আল্লাহ ওনাদের বেস্ট নসিব করুক। এবং আমরা শুরুতেই বলতে চাচ্ছিলাম এই কথাটা, বই আমরা একটা এই জাতির তাজউদ্দিন সাহেব প্রতিটা এলাকায়, নজরুল সাহেব মুক্তিযোদ্ধা ক্যাম্প করে যেভাবে ঘুরেছেন,
আপনাদের এলাকাও নিশ্চয়ই প্রত্যেকটা এলাকাতে। আমি কি বলতেছি ঘটনা, হ্যাঁ সৈয়দ নজরুল ইসলাম সাহেব বক্তব্য রেখেছে, এক ভদ্রলোক আমি ক্যাপ্টেন হালিম অথবা ক্যাপ্টেন হায়দার দুইজন একজন হবে, একটা ছাতা আনছি। এমন এক রাগ করছে সৈয়দ নজরুল ইসলাম, কেন যে আমার ছেলেরা মাটিতে বসা, আমরা তো সব শহরে মাটিতে বসা, কিছু নেই, হাফ প্যান্ট পরা, মাটিতে বসা, আর রৌদ্র, যা আমার মাথায় তুমি ছাতি ধরছ, মানে এমন এক ওয়ার্ড ইউজ করছে যেটা বলার ভাষা বলা যায় না। সৈয়দ নজরুল সাহেব বলছে যে বাবারা, তাজউদ্দিন সাহেব, আমার যদি এখানে মৃত্যু হয়, আমি তোমাদের কাছে একটা অনুরোধ, আমার এই মৃতদেহটা বাংলার মাটিতে দাফন করবে, এটা অন্যের মাটি, এই মাটিতে আমাকে তোমরা দাফন করবে। আমার এই মৃতদেহ, তাজউদ্দিন সাহেবের কথা হলে, আমার এই বডিটা তোমরা বাংলার মাটিতে দাফন করে, এটা ওয়াদা করতেছ? হ্যাঁ করতেছি। এই হলো তাজউদ্দিনের বক্তব্য ছিল এই 4টা কি 5টা ওয়ার্ড। সৈয়দ নজরুল সাহেব একটু বাড়ছে বা 8টা হবে, আর তাজউদ্দিন সাহেব ছিল খুব সংক্ষেপ, একবারে সংক্ষেপ 3টা ওয়ার্ড। হ্যাঁ, একটা হাফ শার্ট, একটা ফুল প্যান্ট, একটা স্যান্ডেল পরা, সিম্পল একটা গ্রামের লোকের মতো, আপনার আমের মতো টাই বা কোট এসব কোনো কারবারও ছিল না। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভাইস প্রেসিডেন্ট, দুঃখের বিষয় সিলেটের অর্থমন্ত্রী কোথায়কার সৈয়দ নজরুল, কোথায়কার কি ইতিহাস অনেক হয়েছে। শুনেন, ব্যাপারটা সম্পূর্ণ ইতিহাস বিকৃত। আমরা যারা মুক্তিযুদ্ধে গেছি, এমন কোনো মুক্তিযোদ্ধা নাই শপথ করি, আল্লাহকে শপথ করি বলতে পারিবে না, বুকে হাত দিই, যা আমরা প্রত্যেকটি সকালে প্রথম জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, তারপরে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, এই কথা বলি আমি লেফ্রাইডে যুদ্ধে একবারে প্রস্তুতি ট্রেনিং স্টার্ট করছি। প্রথম জাতীয় সঙ্গীত, ফ্ল্যাগ, তারপরে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, এই স্লোগান দিয়ে আমরা এই লেফ্রাইডে স্টার্ট করছি। সকালে একটু ডাল, একটা রুটি, মগটা মনে হচ্ছে, এক কাপ চা, কথা বলছেন, এই খাই আমরা ট্রেনিং করছি। মানে আমার জীবনে এটা বলতে পারবো না যে কত কষ্ট, কত ভুগা ছিলাম ওই যুদ্ধকালীন অবস্থায়, দেশে এবং বাইরে। আমাদের সমস্ত ইয়েটা, আমি তো 29 বছর বয়স আমার, তো আমি তখন, হ্যাঁ আমি তখন থানা আওয়ামী লীগের অর্গানাইজ সেক্রেটারি আওয়ামী লীগের। আমার বয়স 29, আমি 2 বাচ্চার বাপ, তখন মুক্তিযুদ্ধে যাই। এখন আমার মেয়ে হয়েছে তাই 65-এর ডিসেম্বর 11 তো তার বয়স তো 45 বছর হয়েছে, কথা বলতে। আমি আমার 2 বাচ্চা রাখি, 2 মেয়ে রাখি, এক মেয়ে মারা গেছে আমি তখন যুদ্ধে, আরেক মেয়ে আছে বড়রা। তো আমার 2 বাচ্চা রাখি আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। এই হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের কষ্ট। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, আপনি চিন্তা করতে পারবেন না আমরা কিভাবে যুদ্ধ করছি, কিভাবে খাইছি, কোথায় ছিলাম, কোথায় আমাদের মা বা ভাই স্ত্রী, আর আমি একটা পুরুষ, আমার বাচ্চা আছে, বউ আছে, এই চিন্তা আমার কাছে ছিল না। আমি কি পুরুষ না মহিলা, এইটাও আমার চিন্তা ছিল না। আমি ছিলাম যোদ্ধা, আমি যুদ্ধ করুক, হত্যা করি, হত্যাও আমি এভাবে বসি আমাকে মেরে ফেলবে, এটা তখন আমি যুদ্ধ করুক এবং যুদ্ধ করতে যাই, বাঁচলে বাঁচুন, মরলে মরুন, এবং আমার এই ফ্যামিলি কে রক্ষা করিব, আল্লাহ রক্ষা করিব, তার কিসমত আছে, তাই হবে, যুদ্ধ করতেই হবে, এটা বলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছি। এই ছিল আমার যুদ্ধকালের। আরো কথা বলবো, একটু কথা বলবো, আমরা একটু বিরতি হচ্ছে। দর্শক, আমরা একটু বিরতির পর আবার আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, মিলেনিয়ামের সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন
718-893020। ইমেল facedevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1 ব্রোনেক্স NY 10451। ফোন 718-639-6600। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problems, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, total IT solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, total IT solution. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. দর্শক বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকের আমেরিকা। আজ আমাদের অতিথি প্রবাসী দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কমান্ডার নূর নবী এবং মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী। মুকিত ভাই, আব্দুল মুকিত চৌধুরী, আপনি আপনার এলাকায় যে কিভাবে মুক্ত হলো সেই আমি আসতেছি। আমাদের এই স্বাধীনতার মাসে একটা জিনিস দর্শক শ্রোতাকে অনুরোধ করব না ভুলতে, যে নবী সাহেব যে কথাগুলো বলল এবং প্রতিটা মুক্তিযোদ্ধার একটাই কল্পনা মনের ভিতরে বাসনা ছিল, আমরা দেশে স্বাধীন করতে গিয়েছি, কিন্তু লাশটা যেন আমার বাংলার মাটিতে দাফন হয়, যাতে এই স্বাধীন দেশ হলে পরে এই দেশে যেন আমার আত্মীয় স্বজনরা এসে এই লাশটা পায়। একজন মুক্তিযোদ্ধা আরেকজনকে বলে রাখতাম ইন্ডাকশন বা ভিতরে ঢোকার সময় যে যদি মারা যায় লাশটাকে তুমি সেফগার্ড করে রেখো, কলেমার সাথে দাফন করো। এই কথাগুলো এগুলো সত্যি ইতিহাস, এখন তো ইতিহাস হয়ে গেছে, বিকৃতি অনেক কিছু হয়েছে। এলাকা মুক্তির কথা আমি আগেও বলেছি আপনাদের কাছে,
যে FF এবং BLF অর্থাৎ মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনীর মধ্যে তফাৎটা হলো এখানে ওনাদের যে যুদ্ধটা ছিল তারা ফ্রন্টে ওয়ারের মধ্যে যেভাবে ছিল এবং মুজিব বাহিনীর ওয়ার ছিল মোর ওভার ইন্টেলিজেন্স ওয়ার, মোর ওভার আমাদের শুধু রেঞ্জার হিসেবে কাজ করার, এবং আমাদের ধারণা ছিল যখন 6 তারিখের আগের কথা বলছি যে এই যুদ্ধটা অনেক লম্বা হবে, কারণ বাংলাদেশ 9 মাস স্বাধীন হবে এই পরিকল্পনায় আমাদের এই যার নেতা অর্থাৎ বঙ্গবন্ধুর নির্দেশে এই যে মুজিব বাহিনী গঠন করা হলো, এটা পরিকল্পনা ছিল যদি যুদ্ধটা অন্য লিঙ্গার করে তাহলে বঙ্গবন্ধুর আদর্শের শরিকরা এই যুদ্ধের নেতৃত্বে আসবে। দ্বিতীয় কথা আমি বলতে চাই, এই আমার এলাকার যুদ্ধের মধ্যে ইন্ডিয়ান আর্মির সরাসরি হস্তক্ষেপে আমরা মুক্ত হয়েছি, আমরা নিজেরা আমাদের সিলেট শহর মুক্ত করতে ব্যর্থ ছিল। ওই দিনকার যুদ্ধকালীন এমন কোনো স্মৃতি মনে আছে যে স্মৃতিটা আপনি হয়তো খুবই কঠিন একটা সময় ইয়ের মধ্যে পড়ছিলেন, এমন কিছু আছে আপনার? আমাদের সাথে একজন মুক্তিযোদ্ধা সিলেটে ছড়ার পর এলাকায় একটা যখন বম্বিং এর মধ্যে আমার এক সহযোদ্ধা সুলেমান নাম তার নামে সিলেট সিনেমা হল হয়েছে, সে ওইখানে স্পট ডেড আমার সাথে। আমাদের এই স্মৃতিটা আমরা বলতে পারি না। তার মনের বাসনা ছিল একটাই, স্বাধীন বাংলাদেশে সে এসে তার একটা প্রেমের কাহিনী ছিল বা এর মধ্যে তাকে স্বাধীন বাংলাদেশে সে দেখে দিতে পারল। এটা আমার একটা সবচেয়ে বড় দুঃখ। আমি আজকে আপনার বক্তব্যের সাথে অ্যাড করতে চাই, আজকের দিনে আমি এবং নবী সাহেব আমরা স্মরণ করি স্বাধীনতা মাসে বাঙালি, আমরা 16 কোটি বাঙালি। এই আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী, কামরুজ্জামান এবং হাজার লাখো লাখো যে মানুষের আত্মত্যাগ এবং যারা আজকে মুক্তিযুদ্ধ সহযোদ্ধা আমাদের যারা আজকে বেঁচে নেই, তাদের জন্য দোয়া করবেন আপনারা, তাদের আত্মীয় শান্তি পায়, তারা যেন ব্যাস নসিব হয়। এটা আমার আজকের দিন আপনাদের কাছে করজোড়ে মিনতি যে স্বাধীন বাংলাদেশ আমরা উপভোগ করছি, কিন্তু তারা আজকে নাই, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের আপনার সাথে আবারও আসবো আপনার কাছে। আপনি যদি এমন একটা স্মৃতি আছে যে স্মৃতি আপনার খুব কাছাকাছি বা একটু নিজের সামনে, এমন কোনো স্মৃতি আছে যেটা যে আপনার সামনে কোনো মুক্তিযোদ্ধা আহত হয়েছে অথবা মৃত্যুর মুখোমুখি ছিলেন এরকম? মৃত্যুর মুখোমুখি এসে আমি আপনাকে একটা ঘটনায় বলতে পারি আর কি। আমরা আমাদের রাজাকার কমান্ডারকে অপারেশন করছি, নাম জিজ্ঞাসা করবেন না। তারপরে রাজাকার কমান্ডারকে যখন হত্যা করছি সকাল করে, আমাদের 7 জন ছিলাম, আমার সাথে একজন উড়ি জয় বাংলা কই প্রোগ্রাম দিচ্ছে, আমাদের আরেকটা লোক গুলি করে দিচ্ছে, আমাদের গুলিতে আমাদের লোক মারা গেছে। হ্যাঁ, আবুল খায়ের নাম, বুঝতে পারেন, তার বাড়ি শ্যামবাগ। সে হঠাৎ কথা ছিল কেউ দাঁড়াইবে না, ও সাইকেলে করে রাজাকার কমান্ডার রমজানের মাঠ ছিল, সে বাড়ি থেকে খানা নিয়ে দেয় তো ভোর রাত্রে খাবার জন্য। তো ভোর রাত খাই টিফিন কারি নিয়ে বাড়িতে আসতেছে, সাইকেল চালায়, আসার সাথে সাথে আমি হুইসেল দিছি, হুইসেল দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেছে ফায়ার। আমাদের আবুল খায়ের যেই ভদ্রলোক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, উনি জয় বাংলা কই স্লোগান দিয়ে দাঁড়াই গেছে, দাঁড়া যাওয়ার সাথে সাথে গুলিটা তার মুখে লাগছে। আর যেই লোকটা গুলি করতেছে ওই লোকটা সেন্সলেস হয়ে গেছে, তাকে মারছে এই যে আমি রাজাকার কমান্ডারকে হত্যা করছি, এই যে তার মনের যে একটা এই কারণে সে খালি উড়িয়ে করতেছে। আমি বলতেছি পিছিয়ে থেকে স্টপ স্টপ, শুনে নেই একাধার ছিল। এই ছিল আমার, এবং সে লাশ আনতে পারিনি, শুধু স্ট্যান্ডার্ডটা নিয়ে আমরা ইডোপরা চলে গেছি। আর ওইখানে আপনার রাজাকার এবং মালয়েশিয়া আর্মি আমাদের মধ্যে 200 গজের মধ্যে, আমরা যত তাড়াতাড়ি ওই স্থান বা লাশ রেখে আমাদেরকে চলে এসেছি। আমরা আপনি যে এলাকার কথা বললেন, আপনাদের নিজের আত্মীয় স্বজন বা আপনার আপনজনদের কেউ এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন কিনা, বা আপনার এলাকা? আমার আত্মীয়দের মধ্যে কেউ শহীদ হয়নি, এবং আমার আত্মীয়দের মধ্যে আমি বাদে কেউ মুক্তিযুদ্ধ ছিল। যুদ্ধকালীন সময়ে যে এলাকার যে অবস্থা সেটা কি আপনার একটু বলবেন? আমি তো মনে করেন পুরো যুদ্ধকালীন অবস্থায় আমার এলাকা আমি থাকতে পারি ছিলাম না,
কি হয়েছে আমি তো দেখিনি, আমরা ছিলাম বাইরে। আর দেখার বা জানার এই সময়টাও আমাদের ছিল, আমরা তো এলাকায় যাইতে পারি। আর এই যুদ্ধ যে দেশের জন্য এই বাংলা প্রিয় মাতৃভূমির যুদ্ধ করেছিলেন, যুদ্ধের পরে আজকের বাংলাদেশ, এই বাংলাদেশ এখন আপনি কেমন দেখছেন? আজকের বাংলাদেশ আমাদের দেশ আগিয়ে যাচ্ছে, এটা আমি খুবই। তবে রাজনৈতিকভাবে আমাদের দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে, চালাও, আগুন লাগানো, মানুষ মারো, এটা আমরা কখনো কামনা করি না। এবং আমরা চাইছিলাম একটা গণতান্ত্রিক দেশ, আমাদের দুইবার সেনাবাহিনী আসি আমাদের সমস্ত গণতান্ত্রিক কর্মপন্থাকে, গণতান্ত্রিক ধারাকে তারা স্টপ করে দিয়েছে। তাদেরকে কেউ বলে নাই হ্যাঁ হইলে আমি, না হইলে কে। জিয়া রহমান সাহেব বলছে, মরম জিয়াউর রহমানও বলছে হ্যাঁ হইলে জিয়াউর রহমান, না হইলে কে, এই লোকটাকে, এটা কি ডেমোক্রেসি। জেনারেল এরশাদও বলছে হ্যাঁ হইলে আমি, না হইলে কে। তারা এই দুইজন সামরিক ব্যক্তি, তাদেরকে কেউ বলে নাই ক্ষমতা দখল করে। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করছে এবং তার ভোগাভুগি তারা বুঝছে। আপনি ভালো করার খারাপ করার একটা সিভিলিয়ান গভর্নমেন্ট আসলে দেশে ইয়ে হয়। মনে করেন 90-তে খালেদা জিয়া আসে, আমি পছন্দ করি ডেমোক্রেসি নিয়ে ভোটে আসছি। তার আগে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোনো ডেমোক্রেসি ছিল না। 1977-এর পর, 15ই আগস্টের পর, 90 খালেদা জিয়া আসা পর্যন্ত এই মধ্যখানে যে পিরিয়ডটা, জিয়াউর রহমান, এরশাদ, সত্তার, কিন্তু সমস্ত অবৈধ হাইকোর্ট বিচারপতির এই অবৈধ ঘোষণা করছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় কি? বর্তমান সংকট আমাদের দেশে যেটা হচ্ছে, আমি যেটা দেখতেছি, এটা তো সমস্ত মিথ্যা কথার উপরে ইতিহাস রচনা করতেছে, মিথ্যা কথা বলে রাজনীতি করতেছে, প্রতিষ্ঠিত হচ্ছে। সত্য কথা তো নাই। সত্য কথা যদি থাকতো, সত্য রাজনীতি হইত। তো মিথ্যা কথার উপরে নির্ভর করছে। আমি মনে করি আমাদের দেশে, আমি মুক্তিযুদ্ধে গেছি, আমি একটা প্রগতিশীল ব্যক্তি এবং আমি ধর্ম নিরপেক্ষ দাবিতে বিশ্বাস করি, যে তা ধর্ম করি। আমরা যে মুক্তিযুদ্ধ করছি, আমি হিন্দুও নয়, আমি খ্রিস্টান, আমি বুঝিস, কেউ কারোর জিজ্ঞাসা করানো তুমি কোন ধর্ম বাঙালি। পাশে শুয়েছে, তুমি কি খ্রিস্টান, তুমি কি হিন্দু, তুমি কি বুদ্ধ, তুমি কি মুসলমান, এই কথা কেউ কাউকে জিজ্ঞাসা করে না। আমাদের একটি মাত্র পরিচয় ছিল বাঙালি, আমরা বাঙালি। আমি বাংলার স্বাধীনতার জন্য আসছি, আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান করার জন্য যাইনি সেখানে। আমি গেছি একটি কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি বাঙালি, আমি আমার দেশের স্বাধীনতা চাই। এই ছিল আমাদের প্রত্যাশা। এই সেনাবাহিনীর লোকজন আমাদের ওই প্রত্যাশাকে ধ্বংস করে দিচ্ছে। এটাই হলো আমার। মুকিত ভাই, যদি সংক্ষেপে যে কেমন বাংলাদেশ দেখতে চান, বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় কি? মুক্তিযোদ্ধাদের কথা নবী সাহেব যেটা বললো, আর আমার কথার মধ্যে বেশি পার্থক্য হবে না। এই জন্য আমরা যুদ্ধ করেছিলাম, জাতির পিতার লক্ষ্য ছিল 4টা মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এই 4টা মূলনীতির জন্যই আমি তখন আইএ পরীক্ষার্থী, আইএ পরীক্ষা দেব। আগের থেকে ছাত্রলীগের সে আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমি শুধু এটাই বলবো যে আজকের বাংলাদেশের বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্যই আমরা মুক্তিযোদ্ধা যুদ্ধে গিয়েছিলাম। আমরা চাই আমাদের জীবদ্দশায় সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক। বাংলার প্রতিটি মানুষ তাদের বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাদের সমস্ত অধিকার নির্বিধায় বাঙালি হিসাবে পাক এবং জাতির উন্নতি হোক। এটা এবং রাজনীতি যারা করেন, আমরা মুক্তিযোদ্ধারা রাজনীতির কথা বলার আগে এটা বলবো, আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের যে আশা ছিল সে আশাদের বাস্তবায়ন হয়। এখন আমাদের একটাই চাওয়া পাওয়া যে বাংলাদেশের থেকে হানাহানি বন্ধ হোক, বাংলাদেশ থেকে সমস্ত ধরনের অপপ্রচার এবং মুক্তিযুদ্ধদের নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন আর মাথা চাঁদে উঠতে না পারে এবং যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের নিষিদ্ধ করা হোক, এই আমাদের দাবি। আমার মনে হয় নবী সাহেব এটাই আমরা দাবি করতে পারি। আজকে আমরা এখানে শেষ করতে হয়। নবী, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিও আসবার জন্য। আপনাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে শেষ করবো। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন।